আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত। আজকে আমরা আলোচনা করব হলো ব্যাংক সমন্বয় বিবরণী। এটা হলো এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায়। প্রথমে হলো ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী কী জিনিস? এখানে বোঝা যাচ্ছে এটা ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সম্পর্কিত। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে? পাস বই এবং নগদান বইয়ের মধ্যে অমিলগুলোকে যে বিবরণীতে মিল করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। এখানে গুরুত্বপূর্ণ হলো পাস বই এবং নগদান বই। তো পাস বই ও নগদান বইয়ের মধ্যে যে অমিলগুলো যে বিবরণীতে মিল করা হয় বা এই সমন্বয় করা হয় তাকে আমরা কি বলবো? ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাস বই আর নগদান বই। তো পাস বই কাকে বলে? পাস বই মানে হলো, পাস বই বাংলাতে পাস বই বলে, ইংরেজিতে এটা পাস বই। পাস বই মানে হলো ব্যাংক বিবরণী, যেটা আমরা ব্যাংক স্টেটমেন্ট নামে চিনি। ব্যাংক স্টেটমেন্ট, যেরকম আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আমরা ব্যাংকের কাছে গেলে ব্যাংক একটা স্টেটমেন্ট দেয়, বা বাংলাতে যেটা বলে ব্যাংক বিবরণী। তাহলে পাস বই কে তৈরি করে? পাস বই তৈরি করে ব্যাংক। পাস বইয়ের প্রস্তুতকারী হলো ব্যাংক। আর নগদান বই, এই নগদান বই সম্পর্কে আমরা জানি যে ব্যবসায়ী প্রতিষ্ঠান নগদের যে হিসাব রাখার জন্য যে বই তৈরি করা হয় তাকে হলো নগদান বই বলে। নগদান বই, ক্যাশ বই, আর একটা ইংরেজির নাম হলো ক্যাশ বুক, ঠিক আছে না? তাহলে এটা কে তৈরি করে? ব্যবসায়ী প্রতিষ্ঠান। অঙ্কের খাতিরে মনে করবো ব্যবসায়ী প্রতিষ্ঠানে তুমি এটা তৈরি করতেছো, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? এখানে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো কি, ব্যাংক সমন্বয় বিবরণের ক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই দুটো বুঝতে হবে, পাস বই আর নগদান বই। পাস বই কি জিনিস? ব্যাংক স্টেটমেন্ট, এটা ব্যাংক প্রস্তুত করে এখানে। আর হলো নগদান বই, এটা হলো ক্যাশ বই, এটা কে তৈরি করে? ব্যবসায়ী প্রতিষ্ঠান, ঠিক আছে? আমরা এখন ব্যাংক সমন্বয় বিবরণী কীরকম হয় তার একটা ছোট একটা উদাহরণ দেখব। যেরকম দেখো, উদাহরণ তোমাদের অঙ্কের ক্ষেত্রে ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে কমপক্ষে যে কোনো একটা জেড দেওয়াই থাকবে, আবার কোনো কোনো ক্ষেত্রে দুটা জেডও দেওয়া থাকবে, কিন্তু অবশ্যই একটা জেড দেওয়া থাকবে। আমরা এখানে একটা জেড দিয়ে প্রথমে অঙ্কটা বুঝবো। নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে কত? 10,200 টাকা। এরপরে কি, ব্যাংক চার্জ ধার্য করা হলো 50 টাকা, আর দ্বিতীয় হলো ব্যাংক সুদ মঞ্জুর হলো 200 টাকা। এই ছোট উদাহরণ দিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীকে বোঝার চেষ্টা করব। তো প্রথম হলো, দেখো এখানে কি, নগদ বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত, মানে এই নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে, দেওয়া আছে কি, নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত। আমাদের বের করতে হবে পাস বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত। বুঝে আসছে না? তা এখন প্রশ্ন হলো, এই পাস বই এবং নগদান বই এই দুটার মধ্যে অমিল হয় কেন? কারণ হলো, অমিল হয় সেই কারণে তো মিল করার প্রয়োজন হয় বা সমন্বয় করার প্রয়োজন হয়, সেই জন্যই তো ব্যাংক সমন্বয় বিবরণ। এই অমিল হয় কেন এটা আগে বুঝতে হবে, এটা আমরা এই অঙ্কে বুঝবো। তো প্রথম হলো কি, এই উদাহরণ দেখি, নগদান বইয়ে ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া হয়েছে 10,200 টাকা। তাহলে এটা নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত। তো নগদান বই কে তৈরি করে? ব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠান যেহেতু তৈরি করে, সে নগদান বইয়ের যাবতীয় লেনদেন সম্পর্কে জানে। এখন পাস বই কে তৈরি করে? পাস বই তৈরি করা হলো ব্যাংক। তো ব্যাংক কী করছে? ব্যাংক করছে হলো ব্যাংক চার্জ ধার্য করছে হলো 50 টাকা। তো ব্যাংক চার্জ ব্যাংক ধার্য করছে, এটা তো ব্যবসা প্রতিষ্ঠান জানবে না। তো সেই জন্য কি হয়, নগদান বই ব্যাংক যে হিসাব রাখে নগদান বইতে, সেই হিসাবে এই ব্যাংক চার্জ উল্লেখ থাকে না, কারণ ব্যাংক চার্জ ধরছে তো ব্যবসায়ী ব্যাংক ধরছে, সেটা তো আর ব্যবসায় প্রতিষ্ঠান জানে না। তাহলে হয় কি, এই পাস বই আর নগদান বইয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। পাস বইয়ের মধ্যে তারা হলো ব্যাংক চার্জ লিখছে যেহেতু ব্যাংক তৈরি করে, আর ব্যাংক চার্জ যেহেতু নগদান বইতে লেখা হয়নি। কেন লেখা হয়নি? কারণ এটা তো ব্যাংক তৈরি করে, ব্যাংক চার্জ ধরছে, কিন্তু নগদান বই ব্যবসায় প্রতিষ্ঠান এটা জানেই নি। যখন তারা পাস বই নিয়ে আসছে,
বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসছে বা ব্যাংক বিবরণী নিয়ে আসছে, তখন তারা বুঝতে পারছে যে ব্যাংক চার্জ ধার্য করছে। তো সেই জন্য তখন এই ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে ওটাকে শুদ্ধ করা হয়। ঠিক আছে, বুঝে আসছে? তাহলে কি হলো, এই যে পাসবই এবং নগদান বইয়ের মধ্যে যেগুলো অমিলগুলো থাকে, সেটা যেখানে সমন্বয় করা হয় বা মিল করা হয়, সেটাই হলো ব্যাংক সমন্বয় বিবরণী। ঠিক আছে, বুঝে আসছে? তাহলে আমরা এই উদাহরণটা দেখি যে নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত হলো 10,200 টাকা। নগদান বইয়ের ব্যাংক জমা, আমরা লিখছি নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত হলো 10,000 টাকা। তাহলে এখন ব্যাংক চার্জ ধার্য করছে। ব্যাংক চার্জ ধার্য করছে মানে ব্যাংক তার ক্যাশ পাসবইয়ে বা ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট, এগুলো সব কিন্তু একই। পাসবই একই জিনিস, ব্যাংক বিবরণীর আরেক নাম হলো পাসবই, ব্যাংক স্টেটমেন্টের আরেকটার নাম হলো পাসবই, এগুলো সব একই নাম। বুঝে আসছে? তাহলে এখানে পাসবই যদি না থাকে যে ব্যাংক বিবরণী, তাহলেও একই। পাসবই দেওয়া না থাকে যদি থাকে ব্যাংক স্টেটমেন্ট, তাহলেও একই। আমি একটা জিনিস বারবার বলতেছি যাতে তোমাদের বোঝা সহজ হয়। ঠিক আছে? তাহলে এই যে ব্যাংক চার্জ ধার্য করলো 50 টাকা, এটা কোথায় ধার্য করছে? এটা হলো এই পাসবইয়ের মধ্যে লিখছে। নগদান মধ্যে কেন লেখেনি? কারণ নগদান বই তৈরি করে হলো ব্যবসায় প্রতিষ্ঠান। তো ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক যেহেতু চার্জ ধরছে, এটা হলো ব্যবসায় প্রতিষ্ঠান জানেই না, কারণ ব্যাংক ধরছে ওটা। বুঝে আসছে? তো সেই জন্য হয়েছে কি, এই ব্যাংক চার্জ নগদান বই রেকর্ডই করা হয়নি। তো এখন রেকর্ড করা হবে, এখন সমন্বয় করা হবে, এই জন্যই এটাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। ঠিক আছে? এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হলো 10,200 টাকা। এটা কার অনুযায়ী? নগদান বই অনুযায়ী। ঠিক আছে? ব্যাংক জমার উদ্বৃত্ত হলো 10,200 টাকা। এখন কি, ব্যাংক চার্জ ধার্য করা হলো 50 টাকা। এই ব্যাংক সমন্বয় বিবরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হলো, এখানে প্রথমে কিছু জিনিস যোগ হবে আর কিছু জিনিস বিয়োগ হবে। এই বিয়োগ হওয়ার পরে কি হবে, এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে, আমরা পাবো কি, যোগ বিয়োগ করার পরে পাবো হলো পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ঠিক আছে? আবার বলতেছি, এখানে আমাদের দেওয়া আছে কি, নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। তো আমরা যোগ বিয়োগ করে কি পাবো, নগদান বইয়ের যেহেতু ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে, আমরা যোগ বিয়োগ করার পরে পাবো পাস বই অনুযায়ী, এই নগদান বই দেওয়া আছে, যোগ বিয়োগ করে কি পাবো, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন গুরুত্বপূর্ণ কথা হলো, এই যে ব্যাংক চার্জ ধার্য করা হলো, ব্যাংক চার্জ ধার্য করছে এই পাস বইতে পাস বইতে ব্যাংক চার্জ ধার্য করা হয়েছে, কারণ ব্যাংক চার্জ ধার্য করে ব্যাংক এবং সেটা লেখে হলো এই পাস বই। ঠিক আছে? এখন যেহেতু আমরা নগদান বই প্রস্তুত করি, তো প্রথমে আমাদের জানা ছিল না যে ব্যাংক চার্জ ধার্য করছে, এখন জানা আছে, সেই জন্য এটা রেকর্ড করা হচ্ছে। ঠিক আছে? তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 10,200 টাকা। এখন ব্যাংক চার্জ ধার্য করছে, ব্যাংক টাকা কাটছে। ব্যাংক চার্জ মানে কি, ব্যাংক বিভিন্ন রকম চার্জ কাটা নেয়, মানে হলো আমার অ্যাকাউন্ট থেকে সে টাকা কাটা নিছে 50 টাকা। বুঝা যাচ্ছে? ব্যাংক চার্জ ধার্য করছে মানে ব্যাংক চার্জ হিসাবে আমার অ্যাকাউন্ট থেকে 50 টাকা কাটা নিছে। তাহলে আমাদের নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে এই ব্যাংক চার্জ বাদ যাবে, কারণ হলো অলরেডি পাস বইতে তো আমার অ্যাকাউন্ট থেকে সে 50 টাকা কাটছে, তাহলে অবশ্যই আমাদের নগদান বই থেকেও আমাদের 50 টাকা মাইনাস করতে হবে। বুঝে আসছে? এরপরে দ্বিতীয় উদাহরণ দেখি, ব্যাংক সুদ মঞ্জুর করছে 200 টাকা। কি করছে? ব্যাংক সুদ মঞ্জুর করছে। ব্যাংক সুদ মঞ্জুর করা মানে কি, আমাদের তো ব্যাংকে টাকা থাকে, তো ব্যাংকে টাকা থাকলে ব্যাংক ওই টাকার উপর সুদ দেয়। তো ব্যাংক যে সুদ মঞ্জুর করছে তার মানে কি, ব্যাংক আমার অ্যাকাউন্টে 200 টাকা যোগ করছে। বুঝে আসছে? ব্যাংক সুদ মঞ্জুর করছে 200 টাকা, তার মানে কি, তার মানে হলো আমার অ্যাকাউন্টে 200 টাকা যোগ হয়েছে সুদ হিসাবে। বুঝে আসছে? তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করছে 200 টাকা, এর ফলে কি হয়েছে, পাস বইতে আমার অ্যাকাউন্টে 200 টাকা যোগ হয়েছে, কিন্তু নগদান বইতে তো আমার যোগ হয়নি, কারণ আমি জানি না, এখন জানলাম। তখন আমরা কি করব, যেহেতু
200 টাকা পাস বই অ্যাকাউন্টে যোগ হয়েছে, সেই জন্য নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের ক্ষেত্রে 200 টাকা যোগ হবে। ব্যাংক সুদ মঞ্জুর যোগ হলো 200 টাকা। বুঝে আসছে? তাহলে হলো দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হলো 10,200 টাকা, যেটা প্রথমেই ছিল। নগদান অঙ্কের ক্ষেত্রে এই জের দেওয়াই থাকবে, ঠিক আছে? নগদান বইয়ে ব্যাংক জমার উদ্বৃত্ত 10,200 টাকা, এটা প্রশ্নে দেওয়াই থাকবে। তাহলে এটা দেওয়া ছিল। এরপরে কি হয়েছে, ব্যাংক চার্জ ধার্য করছে, এটা হলো আমরা মাইনাস করছি। ব্যাংক সুদ মঞ্জুর করছে, এটা আমরা যোগ করছি। তাহলে 10,200 আর 200 10,400। ব্যাংক চার্জ ধার্য করছে 50 টাকা, তাহলে কি হলো 10,350। এই যে আমরা ব্যালেন্স পেলাম, সেই ব্যালেন্স কি, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই অঙ্ক, এই একেবারে সোজা। বুঝে আসছে? আমরা প্রথমে লিখছি কি, নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা অঙ্কে ছিল, আমরা প্লাস মাইনাস করে কি পেলাম, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। বুঝে আসছে? একেবারে সহজ। এখন আমরা এই সহজ জিনিসকে আরও সহজভাবে বুঝব, ঠিক আছে? তো এখানে হলো একক জের বা সনাতন পদ্ধতি। এই ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে দুটা পদ্ধতি অবলম্বন করা হয়, একটা একক জের আর একটা হলো দ্বৈত জের। বুঝে আসছে? আমরা একক জের নিয়ে আজকে পড়ব। একক জের এটা কি, এটা সনাতন পদ্ধতি, মানে প্রাচীন পদ্ধতি, ঠিক আছে? আর হলো এই একক জেরটাই হলো বেশি অঙ্কে বোর্ড বেশি আসে, পরীক্ষায় বেশি আসে। বোর্ডের পরীক্ষাও একক জেরই বেশি আসে, প্রত্যেকবার একক জের আসে। আচ্ছা, এই একক জেরটা আমরা বুঝবো। একক জের মানে এই যে অঙ্কে আমরা নগদান বইয়ে ব্যাংক জমার উদ্বৃত্ত 10,200 টাকা লিখছি, এটাই হলো একক জের। মানে অঙ্কে একটা বা দুইটা জের দেওয়া থাকবে, দুইটাও জের দেওয়া থাকতে পারে। কিন্তু তোমাকে এই অঙ্কের ক্ষেত্রে যেরকম আমরা এই অঙ্ক করছি, এটাও কিন্তু আমরা একক জের পদ্ধতিতে করছি। এই অঙ্কটা যে আমরা করছি, উদাহরণ হিসেবে অঙ্ক করছি, সেটা একক জের পদ্ধতি। একক জের পদ্ধতির বৈশিষ্ট্য কি, যে কোনো একটা জের আমরা নেই, সেই জেরটা নিয়ে অপর জেরটা বের করি। যেরকম এখানে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এই জের মানে কি, এই জের মানে হলো উদ্বৃত্ত, ব্যালেন্স। বুঝে আসছে না? একক জের মানে এই যে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এই 10,200 টাকা, এটাই হলো একক জের পদ্ধতি। এই জেরটা আমরা নিছি, নিয়ে কি হয়, আর এক অপর যে জেরটা থাকে, বিপরীত যে জেরটা থাকে, সেই জেরটা বের করতে হয়। যেখানে এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আছে, আমরা বের করছি কি, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এটাই হয়। হয় তোমাকে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া থাকবে, তোমাকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বের করতে হবে, কিংবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া থাকবে, তোমাকে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বের করতে হবে। এটাই হলো অঙ্ক, আর এটা একেবারে সহজ অঙ্ক। বুঝে আসছে? তাহলে একক জের পদ্ধতি কি, যেখানে একটা বা দুটা জের অঙ্কে দেওয়া থাকে, শুধুমাত্র একটা জের নিয়ে আমরা অপর জেরকে বের করি। এটাই হলো একক জের পদ্ধতি বা সনাতন পদ্ধতি। সেক্ষেত্রে যেরকম নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অঙ্কে দেওয়া থাকলে আমাদের বের করতে হবে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। বুঝে আসছে? আচ্ছা, এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি, এই যে অঙ্ক দেওয়া আছে, এখানে আমরা পাইছি কি 10,350, ঠিক আছে? 10,350 আমরা পাইছি। তো এখানে যদি কোনো কারণে এই ব্যালেন্সটা যদি মাইনাস ফিগার আসে, বুঝে আসছে, তাহলে হলো এটা ব্যাংক জমার উদ্বৃত্ত না হয়ে ব্যাংক জমাতিরিক্ত হবে, ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত। বুঝে আসছে? যেরকম এখানে আমরা 10,200 লিখছি, সুদ মঞ্জুর করা হয়েছে 2,200, তাহলে 10,400। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করে যদি এটা পাইতাম, মাইনাস ফিগার পাইতাম। যেরকম এখানে ব্যাংক চার্জ ধার্য করলো, এটা যদি বড় অ্যামাউন্ট হতো, এক কথায়, তাহলে এটা যদি মাইনাস ফিগারে আসতো, তাহলে আমরা আগেই জানি যে ব্যাংক জমা এর উল্টা যদি ফিগার হয়, তাহলে ব্যাংক জমাতিরিক্ত, ঠিক আছে না? আচ্ছা, আমরা এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখব। একক জের পদ্ধতির কিছু সহজ পদ্ধতি আছে তোমাদের জন্য, সহজ টেকনিক আমরা ইউজ করি, যাতে ছাত্ররা খুব সহজে অঙ্ক করতে পারে। যেরকম কি, ডেবিট জের,
জের মানে কি উদ্বৃত্ত, জের মানে কি ব্যালেন্স বা উদ্বৃত্ত। ঠিক আছে, একটা সূত্র আমরা ইউজ করা হয়, সেটা হলো কি ডেবিট জের বা উদ্বৃত্ত। তো ডেবিট জেরের ক্ষেত্রে সূত্র কি, পাস বই বাড়লে যোগ হবে। এই যে আমরা যোগ আর বিয়োগ, সমন্বয়ের ক্ষেত্রে যোগ আর বিয়োগ দিয়ে প্রথমে যোগ করতে হয়, তারপরে বিয়োগ করতে হয়, অঙ্ক শেষ। ঠিক আছে, সূত্র হলো কি পাস ডেবিট জেরের ক্ষেত্রে, ডেবিট জেরের ক্ষেত্রে সূত্র কি, পাস বই বাড়লে যোগ হবে, পাস বই কমলে বিয়োগ হবে। আবার বলতেছি, ডেবিট জেরের ক্ষেত্রে সূত্র কি, পাস বই বাড়লে যোগ হবে আর পাস বই কমলে বিয়োগ হবে। এখন প্রশ্ন হলো যে পাস বই বাড়লে যোগ হবে মানে কি, দেখো ব্যাংক সুদ মঞ্জুর করলে 200 টাকা, এটা তোমার অঙ্কে দেওয়া আছে। ব্যাংক সুদ মঞ্জুর করলে 200 টাকা, তার মানে কি পাস বইয়ে ব্যালেন্স আছে, তোমার টাকা আছে, সেখানে ব্যাংক সুদ মঞ্জুর করেছে 200 টাকা, তার মানে তোমার টাকা 200 টাকা, তোমার যে টাকা আছে তার উপর ব্যাংক সুদ দিছে 200 টাকা। তাহলে হলো কি এই সুদ বেড়ে গেল। ঠিক আছে, তাহলে হলো কি পাস বই বাড়লো, তাহলে পাস বই বাড়লে কি হবে, যোগ হবে। এই যে দেখো ব্যাংক সুদ মঞ্জুর করেছে 200 টাকা, বুঝে আসছে? তাহলে কি হলো, আবার বলতেছি, পাস বই বাড়লে যোগ, পাস বই বাড়লে যোগ হবে। আমরা সমন্বয়ের ক্ষেত্রে যোগ বিয়োগ দিয়ে অঙ্ক, পাস বই বাড়লে যোগ, পাস বই বাড়ছে নাকি এটা আমাদের খেয়াল করতে হবে। পাস বইয়ের যে ব্যালেন্স আছে সেটা বাড়ছে নাকি, যেরকম ব্যাংক সুদ মঞ্জুর করছে 200 টাকা, তার মানে কি ব্যাংক 200 টাকা সুদ দিছে, তার মানে পাস বইয়ে 200 টাকা বাড়ছে। তাহলে আমরা চোখ বন্ধ করে লিখবো, যোগ করবো, এটা যোগ ব্যাংক সুদ মঞ্জুর 200 টাকা। ঠিক আছে, আবার কি পাস বই কমলে হলো মাইনাস। তাহলে আমরা দেখি, ব্যাংক চার্জ ধার্য করা হলো 50 টাকা। ব্যাংক চার্জ ধার্য করা মানে কি, ব্যাংক তার চার্জ হিসাবে আমার অ্যাকাউন্ট থেকে, আমার ব্যবসায় প্রতিষ্ঠান অ্যাকাউন্ট থেকে 50 টাকা কেটে নিছে। তার মানে অবশ্যই বুঝে আসছে যে পাস বই কমছে, পাস বইয়ের টাকার অ্যামাউন্ট কমে গেছে। তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা লিখব হলো এই যে দেখো বিয়োগ করা হয়েছে। আমরা সূত্র জানি কি, পাস বই কমলে মাইনাস হবে। তাহলে ব্যাংক চার্জ ধার্য করা হলো 50 টাকা, 50 হলো এখান থেকে মাইনাস গেছে, বুঝে আসছে? এখন গুরুত্বপূর্ণ যে জিনিস হলো, এটা হলো ডেবিট জের হওয়া লাগবে। ডেবিট জেরের ক্ষেত্রে হলো পাস বই বাড়লে ডেবিট আর পাস বই কমলে ক্রেডিট। এখন এই ডেবিট জেড বুঝবো কীভাবে, আমরা এটা বুঝতে, পাস বই বাড়লে ডেবিট হয়, পাস বই কমলে, পাস বই বাড়লে যোগ হয়, পাস বই আবার বলতেছি সরি, পাস বই বাড়লে যোগ হয়, পাস বই কমলে বিয়োগ হয়। এখন এটা শর্ত কি, ডেবিট জের হতে হবে। সবসময় মনে রাখবা, এই ব্যাংক সমন্বয় বিবরণীতে 4টা জের থাকে, 4টা জের, বা এটা হলো ব্যালেন্স বা উদ্বৃত্ত। 4টা জের কি কি, এই যে এখানে এই 4টা জেরই থাকবে, এর বাইরে কোনো আর জের থাকবে না। কি কি জের থাকবে, 2টা নগদান বইয়ের জের থাকবে আর 2টা ব্যাংকের জের থাকবে। ঠিক আছে, 2টা নগদান বইয়ের আর 2টা পাস বইয়ের, সরি এটা আবার বলতেছি, এই 4টা জের কীভাবে থাকবে, 2টা নগদান বইয়ের জেড থাকবে আর 2টা পাস বইয়ের জেড থাকবে। ঠিক আছে, এই 4টা জেরেই যে কোনো একটা কিংবা 2টা দিয়ে তোমার অঙ্ক হবে, এটা দিয়ে তোমাদের অঙ্ক করতে হবে। এখন আমাদের 2টা জিনিস হলো এই ডেবিট জের আর হলো এই ক্রেডিট জের। ঠিক আছে, এই 2টা জিনিস বুঝতে হবে, ডেবিট জের কোনটা, ক্রেডিট জের কোনটা। ডেবিট জেরের ক্ষেত্রে কি, পাস বই বাড়লে যোগ হবে আর পাস বই কমলে বিয়োগ হবে। ক্রেডিট জেরের ক্ষেত্রে ঠিক উল্টা, পাস বই বাড়লে মাইনাস হবে, পাস বই কমলে প্লাস হবে, যোগ হবে। ঠিক আছে, সেজন্য ডেবিট জের আর ক্রেডিট জের এটা বুঝতে হবে। ডেবিট জের কি, ডেবিট জের হলো এই যে দেখো, নগদান বইয়ের ব্যাংক জমা, এটা হলো ডেবিট জের। ব্যাংকের ক্ষেত্রে, পাস বইয়ের ক্ষেত্রে নগদান বইয়ের, আবার বলতেছে নগদান বইয়ের ব্যাংক জমা হলো ডেবিট জের। এটা মুখস্থ করবা, আবার বুঝাও দেবো কীভাবে হলো। নগদান বইয়ের ব্যাংক জমা হলো ডেবিট জের, আর হলো পাস বইয়ের ব্যাংক জমাতিরিক্ত হলো ডেবিট জের, ঠিক উল্টা। ঠিক আছে, নগদান বই আর পাস বই সবসময় মনে রাখবে এটা উল্টা। নগদান বইয়ের ব্যাংক জমা হলো ডেবিট জের, নগদান বইয়ের ব্যাংক জমাতিরিক্ত হলো ক্রেডিট জের।
ঠিক আছে। ব্যাংক জমাতিরিক্ত মানে, ব্যাংক জমাতিরিক্ত কাকে কয়? ব্যাংক জমা আর ব্যাংক জমাতিরিক্ত কি জিনিস? ব্যাংক জমা মানে তুমি ব্যাংকে টাকা রাখছো, 10,000 টাকা রাখছো, তোমার ম্যানেজারের সাথে খুব ভালো সুসম্পর্ক, তুমি হলো ম্যানেজারের কাছে যা বললো যে আমাদের 12,000 টাকা এমার্জেন্সি দরকার, তোমার ব্যাংকে আছে কত? 10,000 টাকা, চাও কত? 12,000 টাকা। ব্যাংকের সাথে তোমার দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন, ব্যাংক ম্যানেজার তোমাকে 12,000 টাকা দিয়ে দিল, তাহলে ব্যাংকে এখন কি আছে? ব্যাংক জমাতিরিক্ত আছে। প্রথমে ছিল কত? 10,000 টাকা ব্যাংক জমা, এখন কত? ব্যাংক জমাতিরিক্ত কত টাকা? 12,000 টাকা নিছো, 2,000 টাকা ব্যাংক জমাতিরিক্ত, এটা হলো ব্যাংক জমাতিরিক্ত। বুঝে আসছে? তাহলে নগদান বইয়ের ব্যাংক জমা হলো ডেবিট জেড। বুঝে আসছে কেন? কারণ হলো নগদান বইয়ের ব্যাংক জমা, আমরা কি করি? নগদান বইয়ের ব্যাংকে যে টাকা থাকে সেটা আমরা কোন দিকে লিখি? ডেবিট দিকে লিখি। ডেবিট দিকে প্রাপ্তি প্রদান, নগদান বই আমরা করছি। ডেবিট জের মানে নগদান বইয়ে ব্যাংক জমা আছে, ডেবিট জের মানে এটা হলো সম্পদ। কিন্তু এখন তুমি নগদান বইয়ে ব্যাংক জমাতিরিক্ত করে ফেলছো, 10,000 টাকা ছিল, 12,000 টাকা তুলে ফেলেছো, তাহলে 2,000 টাকা এখন হলো অতিরিক্ত, জমাতিরিক্ত এখন আছে 2,000 টাকা। এই জমাতিরিক্ত মানে হলো, এটা হলো ক্রেডিট জের। বুঝে আসছে? কারণ নগদান বইয়ের ব্যাংক জমা যদি ডেবিট হয়, তাহলে নগদান বইয়ের ব্যাংক জমাতিরিক্ত সহজ হলো ক্রেডিট জের হবে। তাও বলতেছি নগদান বইয়ে ব্যাংক জমা কেন ডেবিট হয়? এই যে দেখো, আমরা নগদান বই ব্যাংক জমা, এর হলো জাবেদা কি লাগি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা কে করে? এটা ব্যবসা প্রতিষ্ঠান জাবেদা করতেছে। কি করতেছে? আমরা ব্যাংকে টাকা রাখছি, নগদান বইয়ের ব্যাংক জমা মানে নগদান ব্যাংকে আমরা টাকা রাখছি, কি রাখছি? ব্যাংক হিসাব, তো ব্যাংকে আমরা টাকা রাখছি, তাহলে জাবেদা কী হবে? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা কে জাবেদা করছে? এটা আমরা ব্যবসা প্রতিষ্ঠান, তুমি এই জাবেদা করছো, তুমি করছো, এটা তাহলে সুবিধা হবে বুঝতে। এখন এই জিনিসটাই যদি ব্যাংকে জাবেদা করে তাহলে কি হবে? তুমি ব্যাংকে টাকা রাখছো, নগদান বইয়ে তুমি হিসাব লিখলে, জাবেদা করলা, সেই জাবেদা হলো কি? ব্যাংক হিসাব ডেবিট, কারণ ব্যাংকে আমাদের টাকা ঢুকছে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট। সম্পদ বাড়ছে, আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট হয়। আবার যেহেতু তোমার নগদ টাকা কমে গেছে সেজন্য নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে? এখন প্রশ্ন হলো, এখন ওই জিনিসটাই যদি ব্যাংক হিসাব রাখে, তুমি ব্যাংকে টাকা রাখছো, ব্যাংকেও তো একটা হিসাব রাখছে, ব্যাংকেও তো একটা জাবেদা করছে, সেই জাবেদা কিভাবে করে? তুমি যখন ব্যাংকে টাকা রাখছো, ব্যবসায়ী প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট হিসাবে তুমি জাবেদা করছো কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বুঝে আসছে? এখন ব্যাংক যখন তোমার টাকা নিছে তখন সে কি জাবেদা করছে? ব্যাংক যখন নগদ টাকা পাইছে সেটাকে ডেবিট করছে, তুমি নগদ টাকা ব্যাংকে দিছো, তাহলে নগদান হিসাব ডেবিট, আর তোমার হিসাবকে ক্রেডিট করছে, আমানতকারী হিসাব ক্রেডিট। কেন? আমরা কি জানি? ব্যাংক তোমার টাকা নিছে, এটা তার সম্পদ? কখনো না, এটা তোমার দায়, এটা তার দায়। ব্যাংক তোমার টাকা নিছে, এটা তার দায়। কেন? এই টাকা তাকে অবশ্যই ফেরত দিতে হবে। বুঝে আসছে না? সেই জন্য আমানতকারী হিসাব ক্রেডিট। সেই জন্য কি হয়েছে? এই যে দেখো, পাস বইয়ে ব্যাংক জমা, এটা হলো ক্রেডিট জেড। পাস বইয়ে ব্যাংক জমা, নগদান বইয়ে ব্যাংক জমা হলো ডেবিট জেড। কেন? ব্যাংক হিসাব ডেবিট, সেই জন্য ডেবিট জেড। পাস বইয়ের ব্যাংক জমা ক্রেডিট জেড কেন? এই যে আমানতকারী হিসাব ক্রেডিট, পাস বই ব্যাংক রাখে, পাস বই কে রাখে? ব্যাংক রাখে। তাহলে পাস বইয়ে যখন ব্যাংক হিসাব রাখে, পাস বই কে প্রস্তুত করে? ব্যাংক প্রস্তুত করে। তো যেহেতু তোমার টাকা সে নিছে, সেই জন্য ব্যাংক হিসাব তার হলো ক্রেডিট জেড। বুঝে আসছে? তাহলে আমরা বুঝলাম ডেবিট জেড আর ক্রেডিট জেড কোনটা। ডেবিট জেড হলো নগদান বইয়ের ব্যাংক জমা হলো ডেবিট জেড, আর পাস বইয়ের ব্যাংক জমাতিরিক্ত হলো ডেবিট জেড। এই দুটা হলো ডেবিট জেড, এই দুটা হলো ডেবিট জেড। আরও সহজ জিনিস, আরও সহজভাবে বলতেছি, এই ডেবিট জেডটার তোমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে ডেবিট জেড যেটা হবে সেটার ক্ষেত্রে হবে কি? পাস বই বাড়লে যোগ হবে, পাস বই কমলে বিয়োগ হবে ডেবিট জেডের ক্ষেত্রে। মানে হলো তোমার যদি নগদান বইয়ের ব্যাংক জমার ব্যালেন্স দেওয়া থাকে, যেরকম এখানে নগদান বইয়ের ব্যাংক জমার ব্যালেন্স দেওয়া আছে 10,200 টাকা, তাহলে যখন আমাদের পাস বই বাড়ছে, সুদ মঞ্জুর হয়েছে মানে পাস বই বাড়ছে, তখন আমরা যোগ করে দিছি। আবার যখন কি হয়েছে? ব্যাংক চার্জ ধার্য করছে, মানে পাস বই কমে গেছে, টাকা তোমার যে অ্যাকাউন্ট
অ্যাকাউন্টে টাকা ছিল সেখান থেকে ব্যাংক চার্জ কেটে নিছে, তার মানে পাস বই কমে গেছে। তাহলে আমরা কি করেছি, এটাকে ব্যাংক সুদ, এটা হলো এই যে পাস বই কমলে আমরা কি লিখি, বিয়োগ দেব। এই যে আমরা বিয়োগ করছি, ব্যাংক চার্জ ধার্য করছে বিয়োগ। বুঝে আসছে? তাহলে আমাদের ডেবিট জেডটা বুঝতে হবে। ডেবিট জেডের ক্ষেত্রে সহজ, সেটা হলো কি, নগদান বইয়ের ব্যাংক জমার হলো ডেবিট জেড, আর পাস বইয়ের ব্যাংক জমা অতিরিক্ত হলো ডেবিট জেড। ঠিক আছে? আবার কি, নগদান বইয়ের ব্যাংক জমা অতিরিক্ত হলো ক্রেডিট জেড। নগদান বইয়ের ব্যাংক জমা অতিরিক্ত হলো ক্রেডিট জেড। আমরা একটা মনে থাকলে সব মনে থাকবে। তাহলে প্রথম কি, নগদান বইয়ের ব্যাংক জমা হলো ডেবিট জেড। তার এর বিপরীত কি, নগদান বইয়ের ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা আর ব্যাংক জমা অতিরিক্ত মানে, ব্যাংকে তোমার টাকা জমা আছে 10,000 টাকা, এখন তুমি 12,000 টাকা তুলছো, তাহলে এটা 2,000 টাকা ব্যাংক জমা অতিরিক্ত, তাহলে উল্টা জিনিস না। তাহলে ব্যাংক জমা ডেবিট জেড হলে ব্যাংক জমা অতিরিক্ত অবশ্যই ক্রেডিট জেড হবে। তাহলে নগদ, আমরা যদি একটা মনে রাখি, নগদ বইয়ের ব্যাংক জমা হলো ডেবিট, ঠিক আছে, তাহলে নগদান বইয়ের ব্যাংক জমা অতিরিক্ত হলে ক্রেডিট জেড হবে, এর বিপরীত জিনিস। আবার যদি নগদ বইয়ের ব্যাংক জমা যদি ডেবিট হয়, তাহলে পাস বইয়ের ব্যাংক জমা হবে ক্রেডিট। কারণ কি, পাস বইয়ের ব্যাংক জমাকে তৈরি করে ব্যাংক তৈরি করে। ব্যাংক হলো কি, আমানতকারী হিসাব ক্রেডিট রাখে। কেন? নগদান বইয়ের ক্ষেত্রে তোমার ব্যাংক জমা হলো সম্পদ, আর পাস বইয়ের ক্ষেত্রে এটা ব্যাংক রাখে। ব্যাংক, তোমার টাকা ব্যাংকের কখনো সম্পদ না, দায়। দায়ের ক্ষেত্রে কি, সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। বুঝে আসছে? তাহলে পাস বইয়ের ব্যাংক জমা হলো ক্রেডিট জেড। তাহলে পাস বইয়ের ব্যাংক জমা অতিরিক্ত কি, পাস বইয়ের ব্যাংক জমা অতিরিক্ত মানে কি, পাস বই তৈরি করে ব্যাংক, ব্যাংক জমা অতিরিক্ত মানে হলে আমি ব্যাংক থেকে বা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক থেকে আমি যে টাকা রাখছি তার চেয়ে বেশি ব্যাংক থেকে তুলছি, তাহলে অবশ্যই এটা ডেবিট জেড হবে। কেন? সে আমার কাছ থেকে টাকা পায় আরও, তাহলে এটা তার সম্পদ। তো সেই জন্য সম্পদের ক্ষেত্রে সবসময় আমরা জানি ডেবিট জেড হয়। বুঝে আসছে? একেবারে সহজ। তাহলে কি, নগদান বইয়ের ব্যাংক জমা হলো ডেবিট জেড, তাহলে নগদান বইয়ের ব্যাংক জমা যদি ডেবিট হয়, নগদান বইয়ের ব্যাংক জমা অতিরিক্ত তাহলে ক্রেডিট হবে। নগদান বইয়ের ব্যাংক জমা যদি ডেবিট হয়, পাস বইয়ের ব্যাংক জমা হবে ক্রেডিট হবে, ঠিক উল্টা। ঠিক আছে? আর পাস বইয়ের যদি ব্যাংক জমা যদি ডেবিট হয়, ক্রেডিট হয়, পাস বইয়ের ব্যাংক জমা যদি ক্রেডিট হয়, তাহলে পাস বইয়ের ব্যাংক জমা অতিরিক্ত ডেবিট হবে। বুঝে আসছে? একেবারে সহজ। তাহলে এটা প্রত্যেকটার বিপরীত। ঠিক আছে? এটা আমরা মনে রাখবো, ডেবিট জেড আর ক্রেডিট জেড। আমি আশা করি এটা নিয়ে আর সমস্যা নাই। যদি সমস্যাও এরপরে যদি মনে করো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। আচ্ছা, তাহলে হলো কি, আমরা ডেবিট জেড আর ক্রেডিট জেড বুঝতে পারছি। এখন ডেবিট জেডের ক্ষেত্রে সূত্র কি, ডেবিট জেডের ক্ষেত্রে পাস বই বাড়লে যোগ হবে। ডেবিট জেডের ক্ষেত্রে কি, পাস বই বাড়লে যোগ হবে, আর তার ঠিক বিপরীত, পাস বই যদি কমে তাহলে মাইনাস হবে বা বিয়োগ যাবে। ঠিক আছে? আর ক্রেডিট জেডের ক্ষেত্রে ঠিক উল্টা। ঠিক উল্টা কি, উল্টা হলো এটা যে পাস বই যদি বাড়ে, এই পাস বই যদি বাড়ে তাহলে মাইনাস হবে, আর পাস বই যদি কমে তাহলে প্লাস হবে। বুঝে আসছে? ডেবিট জেড আর ক্রেডিট জেড। তাহলে কি হলো, আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে অঙ্কে তোমাদের এই একটা যে কোনো এই 4টা জেরের মধ্যে যে কোনো একটা কিংবা 2টা জের দেওয়া থাকবে। তো তোমরা কি করবা, আমরা যদি একক জের করতেছি, একক জেরের ক্ষেত্রে একটা জের, যে কোনো একটা জের নিলেই তোমার অঙ্ক হয়ে যাবে। যে কোনো একটা জের, সেটা ডেবিট জেড নাও, ক্রেডিট জেড নাও। ডেবিট জেড যদি নাও, তাহলে পাস বই বাড়লে যোগ করবা, পাস বই কমলে বিয়োগ করবা। ক্রেডিট জেড যদি অঙ্কে দেওয়া থাকে, যেরকম ব্যাংক, এখানে লেখা আছে কি, নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত 10,200 টাকা। এখানে যদি লেখা থাকতো নগদান বইয়ের ব্যাংক জমা অতিরিক্ত হলো 10,200 টাকা, তাহলে এটা ছিল ক্রেডিট জেড। তাহলে কি হতো, এই হলো পাস বই বাড়লে তখন হতো বিয়োগ, আর পাস বই কমলে তখন হতো যোগ। বুঝে আসছে আমার কথা? এর ঠিক উল্টা হতো। যেরকম এখানে আমরা কি, এখানে যদি নগদান বই ব্যাংক জমা অতিরিক্ত যদি থাকতো উদ্বৃত্ত 10,200, তাহলে ব্যাংক সুদ মঞ্জুর এটা যোগ হতো না, বিয়োগ হতো, আর ব্যাংক চার্জ ধার্য করছে এটা যোগ হতো। বুঝে আসছে? একেবারে সহজ অঙ্ক। তো সেই জন্য এই অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হলো কি, এই পাস বই আর নগদান বইকে বোঝা।
পাস বই মানে এটা ব্যাংক প্রস্তুত করে। তো সেই কারণে হয় কি নগদান বইয়ে ব্যাংক চার্জ ধরেছে, সুদ মঞ্জুর করছে, এটা নগদান বই লেখাই হয়নি। তো সেই জন্য এই ব্যাংক সমন্বয় বিবরণী করতে। আবার কিছু কিছু এন্ট্রি আছে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে, আমরা লিপিবদ্ধ করছি, ব্যবসা প্রতিষ্ঠান লিপিবদ্ধ করেছে, কিন্তু ব্যাংকে সেটা লিপিবদ্ধই আসেনি। আমরা এরপরে আরও বড় অঙ্ক করব, তখন আরও ডিটেলস জানবো। তো মেন জিনিস হলো পাস বই হলো, মনে রাখবা পাস বইয়ের নাম কি, পাস বই, তারপরে এটা ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট, এটা তৈরি করে কে, ব্যাংক তৈরি করে, এটা মনে রাখবা। নগদান বই, নগদান বই কি ক্যাশ বুক, এটা কে তৈরি করে, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করো, তুমি তৈরি করো, ঠিক আছে, এটা মনে রাখবা, ঠিক আছে। তো আমরা সামনে ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণী, আরও অঙ্ক করা হবে এখানে। আমরা আজকে একক জের করলাম, সামনে দ্বৈত জের করব, এই দুটাই পদ্ধতি, ঠিক আছে। দ্বৈত জেরটা কী পদ্ধতি, এটা আধুনিক পদ্ধতি, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো। আর এতটুকু যে বুঝালাম এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।